experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। মস্তিষ্ক চাইলেও আপনার মন চায় না ওকে মারতে, তবু কেন বারবার প্রচ্ছদ বাসুকে খুন করার প্রয়াস চালান আপনি? জনবহুল রাস্তা দিয়ে হাঁটার সময় হাজার মানুষের গঞ্জনা শোনা গেলেও এই অপরিচিত কণ্ঠের একটা কথায় পা থমকে যায় অভ্রার। চোখে বিষাদের পানি আর বুক ভরা ব্যর্থতার যন্ত্রণা নিয়েও মিষ্টি সুরে পেছনে না ফিরেই বলল, প্রচ্ছেদ, আমার ভালোবাসা। ভরা মানুষের একরঙ্গ বাজারে ভিড়ের মাঝেই হাতে ধারালো ছুরি নিয়ে একটা ছেলে হাঁটছে এলাকারই পরিচিত এক স্বল্প বয়সী ব্যবসায়ী প্রচ্ছেদ বাসুর পেছনে। এত মানুষের ভিড়ে এক একজনের পাশ কাটিয়ে সামনে এগিয়ে যেতে ব্যস্ত প্রচ্ছেদ। পেছনে যে তার মৃত্যু এগিয়ে আসছে তা মস্তিষ্কের নিউরন পর্যন্ত জানতে পারল না। একটু দূরে মুখে ওড়না পেঁচিয়ে কাজখানা পর্যবেক্ষণ করছে এক বিকট বিধ্বস্ত নারী, যে আপাত দৃষ্টিতে না হলেও হৃদয়টা তার সত্যি বিধ্বস্ত। প্রচ্ছেদ বাসুকে ছুরিঘাতে সিক্ত করা তারই নিখুঁত মাথার পরিকল্পনা। তার আদেশেই প্রচ্ছেদকে মারতে যাচ্ছে লোকটি। বুক কাঁপছে নারীটির। চেষ্টাটা তার এই নিয়ে তৃতীয়বার। খুব করে চাইছে নিজেকে এক জায়গায় স্থির রাখতে, আগের দুবারের মতো যেন না হয়। তবে এবারও ব্যর্থ হলো বিধ্বস্ত হৃদয়ের সেই নারী। নিজের মনের কথা শুনে দ্রুত এগিয়ে গেল প্রচ্ছেদের কাছে। যেই না পেছন থেকে লোকটা প্রচ্ছেদের পেটে ছুরিটা ঢোকাতে যাবে, অমনি সেই নারী এসে ধাক্কা দিয়ে নিশানা নড়িয়ে দিল তার। ছুরিটা সরে গেল। প্রচ্ছেদের হাতের কবজি প্রায় ছুঁই ছুঁই করেই সরে গেল। চিকন করে একটা পোঁচ পড়েছেও প্রচ্ছেদের হাতের কবজিতে, যার সাথে সাথেই টের পেল না প্রচ্ছেদ। নিজের মতোই এগিয়ে চলে গেল সামনে। লোকটি সরে এলো। কারণটা সহজ, যে মারতে বলে নিজেই বাধা দিয়েছে সে নিশ্চয়ই চায় না এই মুহূর্তে প্রচ্ছেদকে মারুক। একটু দূরে এসে চাপা স্বরে লোকটি বিরক্তিতে মুখ কুঁচকে বলল, তোর সমস্যাটা কোথায় আবরা? নিজেই মারতে বলে বারবার নিজেই বাঁচিয়ে দিস ওকে। অভ্রা ঢেকে রাখা ওনার আড়ালে বেশ কয়েকটা শ্বাস ছেড়ে বলল, এখন চলে যা তুহিন, আমি পরে তোর সাথে কথা বলবো। তুহিন নামের ছেলেটি বেশ চেনে এই অভ্রাকে। একবার যখন বলেছে এখন কিছু বলবে না, তার মানে ঘন্টা কাটিয়ে দিলেও বলবে না। হার মেনে আর একটি বাক্য ব্যয় করল না তুহিন। সন্তর্পণে ছুরিটা নিজের কোমরের দিকে শার্টের ভাঁজে লুকিয়ে হাঁটা ধরল নিজ গন্তব্যে। অভ্রাও হাঁটা ধরল বিপরীত রাস্তায়। তখনই পেছন থেকে ওই ভারী কণ্ঠের কথাখানা। মৃদু বাতাসে মুখ ঢেকে রাখা ওড়নাটা বারবার দিগন্ত ছুঁতে চায়, কিন্তু পারে না। অভ্রা যে তাকে মুক্তি দেয় না, বরং আরেকটু পেঁচিয়ে নেয় নিজের মুখোশে। পেছনে ঘুরে তাকায় সেই ভারী কণ্ঠের মালিককে দেখার জন্য। নির্মল এক চাহনি নিয়ে তাকিয়ে আছে কেমন লোকটি। সে কি শুনতে পায়নি অভ্রা কি বলেছে? কণ্ঠে জোর আনলো অভ্রা। ভয় পেলেও প্রকাশ্যে আনতে নারাজ। লোকটি জেনে গেছে প্রচ্ছেদের রীতি টানতে চাইছে স্বয়ং অভ্রাই। তাহলে কি এবার পুরো দুনিয়া জানার পালা? কে আপনি? সামনে থাকা লোকটির উদ্দেশ্যে কথাটা বললেও নড়চড় দেখা গেল না তার। কিয়ৎক্ষণ পর অভ্রার প্রশ্নের উত্তর না দিয়ে আশপাশ তাকিয়ে দু কদম এগিয়ে গেল। নম্রতায় ভরপুর কণ্ঠ, যেন স্বাভাবিক কিছুই জিজ্ঞেস করছে। আপনার ভালোবাসা? তাহলে তাকে চোখের নজরে দেখার অভিলাষ যাওয়ার কথা। তা না করে আপনি নিজের ভালোবাসাকে চিরতরে বিদায় দিতে চান। এ কেমন ভালোবাসা? সত্যি কি ভালোবাসেন? অভ্রার কণ্ঠ বিন্দু পরিমাণও ক্ষীণ হলো না। আগের মতোই রক্তধারার মতো শক্ত কণ্ঠে বলে উঠল ছোট্ট একটা কথা, ভালোবাসি বলেই মেরে ফেলতে চাই। চুপ রইল সামনের লোকটি, চুপ রইল অভ্রাও। সামনাসামনি দাঁড়িয়ে থাকা এই দুটো প্রাণের পাশ দিয়ে জীবনের তাড়নায় আসছে যাচ্ছে কত কত মানুষ, তবে নড়চড় নেই তাদের। একে অপরের দিকে দৃষ্টিপাতে নিবদ্ধ। লোকটির দৃষ্টি নির্মল মৃদু কোমল, আর অভ্রার দৃষ্টি পাথুরে এবং কঠিন থেকেও কঠিনতর। নমনীয়তার ছাপ মাত্র নেই। আপনি আমার নাম জানলেন কি করে? প্রশ্নের উত্তরে মৃদু হাসল লোকটি। আপনি যেমন প্রচ্ছেদ বাসুর প্রত্যেকটা পদক্ষেপের খবর রাখেন, তেমনি আমি প্রিয়দের নামটুকু হলেও জেনে নিই। ঘোরানো কথা বুঝলো না অভ্রা, তবে বুঝলো এই লোকটা এই প্রথম নয়, আগে থেকেই চেনে তাকে।
হাতে থাকা ফোনটা ভাইব্রেট হতেই মুখের সামনে তুলে ধরল অভ্রা। স্ক্রিনে জলজল করছে টুটুল নামটি। চোখের মনি উঁচিয়ে একবার সামনের লোকটির দিকে তাকালো অভ্রা। লোকটি যেন নীরবে তার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছে। কিছু একটা ভেবে কলটা কেটে দিল অভ্রা। এবার একটু চওড়া করেই হাসলো লোকটি, বলল, আপনার দেরি হচ্ছে অপরাহ্নী মজুমদার, যেতে পারেন আপনি। আমাদের ফের নিশ্চয়ই দেখা হবে। দেখা হবার কারণ? প্রশ্নের উত্তর দিতে দেরি করলো না লোকটি। জানা নেই এই মুহূর্তে। অভ্রা কথা বাড়াতে চাইল না, পেছনে ঘুরে চলে যাওয়ার জন্য উদ্ধত হলো। তবে আবারও থেমে গেল লোকটির একটা কথা শুনে। মানুষ উঠে দাঁড়াতে একটি হাত প্রয়োজন, আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত। মনে হচ্ছে আপনি ঘুরে দাঁড়িয়েছেন। অবাক হয়ে মাথাটা পেছনে ঘোরালো অভ্রা। লোকটি সেই নির্মল হেসে বলল, এবার যান, আপনার অপেক্ষা আছে বন্ধুরা। অভ্রাকে যেতে বলে নিজেই পেছনে ফিরে হাঁটা ধরল লোকটি। অভ্রা তাকিয়ে রইল এই অচেনা লোকটির দিকে। কথাগুলো ভাবারই মতো। কি অদ্ভুত! বেশি ভাবতে পারল না অভ্রা। টুটুলের কল আবার আসতেই দ্রুত পা বাড়ালো গন্তব্যে। ক্লান্ত শরীরে বাসায় ফিরে টিফিন বাক্সটা টেবিলে রাখতেই চোখে পড়ল হাতের কবজিতে এক চিকন ক্ষত। বেশ কিছুক্ষণ ধরেই চলছিল, তবে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি বললেই চলে। এখন বুঝলো এমন জ্বলনের কারণটা। ভাড়া বাসার ড্রয়িং রুমটা ছোট্ট বলেই চলে। সেখানেই জায়গা নিয়েছে এক সেট সোফা, কোনায় পূজার আসন, এরপর এক পাশেই কিচেন রুম সংলগ্ন জায়গায় 8 জন অনুযায়ী একটা মাঝারি সাইজের ডাইনিং টেবিল। সোফায় বসে নিজের রুমে চোখ নিতেই দেখলো আয়েশি ভঙ্গিতে খাটে বসে ফোন টিপছে এক রমণী। তার উদ্দেশ্যই গলাটা একটু উঁচু করে ডাকলো প্রচ্ছেদ। পিতু, ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্সটা একটু আনো তো। সাথে সাথে কর্কশ কণ্ঠে রমণীটি জবাব দিল, পারবো না, দরকার হলেই নিজে এসে নিয়ে যাও। শূন্য দৃষ্টিতে ফ্লোরের দিকে তাকালো প্রচ্ছেদ। এমন কিছুই আশা করেছিল? এটা তো তেমন কিছুই না, প্রতিদিনের নিত্যকর্ম। সন্ধ্যা আরতি করতে ব্যস্ত প্রীতিবাসু। সম্পর্কে প্রচ্ছেদের বড় বোন। কথোপকথন তার কানে ঠিকই গেল। ঠাকুর ছেড়ে উঠল না, তবে তারই মেয়ে বেলিকে ডেকে বলল, বেলি, তোর মামাকে ফার্স্ট এড বক্সটা এনে দিয়ে রাখতো, কোথায় আঘাত লেগেছে। প্রচ্ছেদ উঠতে নিয়েও উঠল না। জানে তার ভাগ্নি বেলি ঠিক এখন ফার্স্ট এইড বক্সটা আনবে আর হাতে মলমও লাগিয়ে দেবে। হলোও তাই। প্রচ্ছেদের পাশে বসলো বেলি। হাতে ক্ষত দেখে হাতটা টেনে নিল নিজের কাছে। তুলায় ডেটল নিয়ে লাগাতে লাগাতে বলল, হাত কাটলে কি করে বলো তো বাবা, তাও এমন জায়গায়? প্রচ্ছেদ সাবলীলভাবে উত্তর দিল, জানি না, মাত্র তো খেয়াল করলাম। আর কথা বাড়ালো না বেলি। প্রচ্ছেদ আবারও তাকালো নিজের রুমের দিকে। ড্রয়িং রুম থেকে দরজা খোলা থাকলে প্রায় সবই দেখা যায় সবগুলো রুমে। রমণীটি সেই এখনও আগের মতোই বসে, কোনো হেলদোল নেই। তার কানে কি যায়নি যে প্রচ্ছেদের হাত কেটেছে? নিশ্চয় গিয়েছে, তবে এই সামান্য বিষয়ে মাথা ঘামানোর মতো কুইচ্ছা হয়তো হয়নি তার। বাসায় ফিরল বেলির বাবা রঞ্জন বাসু। প্রথমেই এগিয়ে এসে বেলির হাতে একটা ব্যাগ ধরিয়ে দিল। প্রচ্ছেদের হাতে মলম লাগানো শেষে বেলি ব্যাগটা খুলিয়ে চেক করতে লাগলো। একটা মেকআপ পাউচ। এটা দেখেই প্রচ্ছেদ বেলিকে বলল, নতুন মেকআপ? তোর মামির কাছে তো সেম একটা ছিল, লাগলো ওর থেকে নিতে পারতি। বেলির মুখটা শুকনো। পাউচটা আবারও ব্যাগে ভরতে ভরতে শক্ত কণ্ঠে বলল, সকালে মামির থেকে নিতে গিয়ে একটা আইব্রাশ হারিয়ে ফেলেছি। হাতের ব্যাগটা প্রচ্ছেদের হাতে দিয়ে উঠে দাঁড়ালো বেলি। বলল, রুমে যাওয়ার সময় নিয়ে যেও এটা। প্রচ্ছেদ শুধু তাকিয়ে দেখল তার ভাগ্নিটার অভিমান। বেলি নিজের রুমে চলে গেল। আমরা না হয় ও সব কিছু সহ্য করি, কিন্তু বেলি ছোট, সামান্য একটা জিনিস নিয়ে বেলির সাথে চিল্লাচিল্লি না করলেই পারতো তোর বউ। মেয়েটা আজ সারাদিন মনমরা হয়ে বসে আছে। নিজের মায়ের মুখে এমন কথায় হতবাক হয়ে তাকিয়ে রইল প্রচ্ছেদ। অবাক হয়ে বলল, পিতু বেলিকে বকেছে? প্রভাতী বাসু ওরফে প্রচ্ছেদ আর প্রীতির মা কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, তখনই প্রীতি পুজোর আসন গুছিয়ে উঠতে উঠতে বলল, থাক না মা, ওকে এসব বলে লাভ নেই। অমন খুঁটিনাটি মেকআপ চাইলে আমি আমার মেয়েকে 10-12খানা এনে দিতে পারি।
সেটা তো আর ওর বউ জানবে না। পারিবারিক শিক্ষার অভাব আছে বই কি। রুম থেকে এতক্ষণ কান খাড়া করে সবই শুনছে রমণীটি। প্রচ্ছেদ ড্রয়িং রুম ছেড়ে নিজের রুমে ঢুকতেই রমণীটি বলল, আসতে না আসতেই কানে বিষ ঢালা শুরু করেছে না তোমার মা আর বোন মিলে? প্রচ্ছেদ অভ্যস্ত। ক্লান্ত হাতে শার্টের বোতাম খুলে ঝুড়িতে রাখতে রাখতে বলল, বেলিকে না বকলেই পারতে, কষ্ট পায়নি। বেশ করেছি। ও মেয়ে আমার জিনিস ধরবে কেন? তোমার ভাগ্নি বলে সব মেনে নেব? কজন ভাগ্নি এমন হয় শুনি? প্রচ্ছেদ তাকালো রমণীটির দিকে, বলল, কজন ভাই ভাইয়ের বউ এমন বোনের সংসার এসে থাকে শুনে, আমরা তো তাই থাকছে। রমণীটি ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালো প্রচ্ছেদের দিকে। প্রচ্ছেদ গা ছাড়াভাবে তোয়ালে কাঁধে জড়াতে জড়াতে বলল, যাই হোক, ঠিক করণে বিষয়টা। বেলি এখনো ছোট। মুখ বেঁকালো রমণীটি। আর ছোট, স্কুল পেরিয়ে কলেজে উঠেছে। ওর মতো বয়সে আমার বিয়ে হয়েছিল। প্রচ্ছেদ বিষণ্ণ নিঃশ্বাস ফেলে রুম থেকে বেরোতে বেরোতে আস্তে করে বলল, সেই থেকে আমি আমার পাপের বোঝার ভার বয়ে যাচ্ছে। চৌমোহনীর কনসার্টের ইভেন্টের জন্য ফোন এসেছে অপরা, কি বলিস, নিব সেটা? টুটুলের কথায় হাতে থাকা গ্লাসটা টেবিলে রেখে তার দিকে ফিরে তাকালো অভ্রা। শান্ত কণ্ঠে বলল, এই জন্য তুই এতবার কল দিয়েছিস আমাকে? টুটুলের হাতে ইলেকট্রনিক ফেরি লাইটের একটা লতা, যার একটা জায়গায় সামান্য লিক হয়ে আছে। সেখানটায় স্কচ টেপ প্যাঁচাতে প্যাঁচাতে বলল, আরে হাতে সময় বেশি নেই, আগামী সোমবারই কনসার্ট। যদি কাজ নেই তাহলে আজকের মধ্যে জানাতে হবে তাদের। আর আমাদেরও তো কাজ শুরু করতে হবে। স্টেজটা তো বড়, দেখে আসবি একবার। অভ্রা বসলো একটা চেয়ারে। সবাই একসাথে করব না হয়, দুদিনেই হয়ে যাবে। তবে ওমরদের বলিস আগে গিয়ে ক্যাম্পাসটায় বাঁশ ছানি এসব টাঙিয়ে আসতে। তাহলে জানিয়ে দেই আমরা কাজটা নিচ্ছি। চুপ রইল অভ্রা। নীরবতা সম্মতির লক্ষণ ধরে নিল টুটুল। একটু পরেই তুহিন এসে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল রং বেরঙের ছানির দলার ওপর। পাশেই বসে টুকটাক কাজ করছিল গৌরব। তুহিন এসে পড়ায় বিরক্তিতে মুখ কুচকালো। তুই আর জায়গা পাস না শোয়ার? তুহিন ক্লান্ত হয়ে বলল, বড় রকমের কাজ করতে গিয়েছিলাম, এই আভ্রার বাচ্চাটা বিগড়ে দিয়েছে। টুটুল হাতের কাজ থামিয়ে শান্ত দৃষ্টিতে তাকালো অভ্রার দিকে। আজও পারলি না তুই? অভ্রা বিষাদের হাসি দিয়ে মুখটা নিচু করে ফেলল। টুটুল বুঝলো তাদের অভ্রার বুক পুড়ছে, ভীষণ পুড়ছে, তাই তো এমন হাসি। কইছি আমারে বিয়া কইরা ফেল, তুই তো রাজি হইলি না। আরে কি আর হইব ধর্মজাত দেখা? তোর ওই ভালোবাসা যে বিছানায় যাইতো তখন কি ধর্ম দেখে যাইতো? অভ্রা মুখ তুলে ক্লান্ত দৃষ্টিতে তাকালো টুটুলের দিকে। এই ছেলেটা পারেও, বিষাদেও হাসায়। অভ্রার এমন তাকিয়ে থাকা দেখে টুটুল বলল, এমনি তাকে আছাস কেন? এখনো টাইম আছে মাইরি, আমি কিন্তু রাজি। বিয়ার পর আমি আমার নামাজ পড়মু, তুই তোর পূজা করবি, এইটাই তো। তাও তোর ওই ভালোবাসারে তো আর মারার প্ল্যান করা লাগবে না। অভ্রা উপরে শূন্যে তাকালো, আন মনেই বলল, প্রচ্ছেদ 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 দা ভাই। এই অভ্রাইনী মজুমদার চেষ্টা ছাড়বে না, আপনার থেকে প্রাণের বিচ্ছেদ তো ঘটেই ছাড়বে। কাঁধে বড় সাইজের ওজনই ব্যাগ ঝুলিয়ে তৈরি অভ্রা। পরনে ধব সাদা রঙের হালকা ডিজাইনের গোল জামা, সাথে নীল লেগিংস আর ওড়না। দরজা দিয়ে বের হবে এমন সময় পেছন থেকে স্বাভাবিক এক কণ্ঠস্বর ভেসে এলো, কোথায় যাবি এখন? থামলো অভ্রা, ঘুরে তাকালো তার জন্মদায়িনী মায়ের দিকে, নাম অপলা মজুমদার। অভ্রা হালকা হেসে বলল, কনসার্টের ইভেন্ট মা, আজকের মধ্যেই কাজটা সারতে হবে, আসতে রাত হতে পারে। অপলা এগিয়ে এলো মেয়ের কাছে, হাতে থাকা পাওয়ার ব্যাংকটা ব্যাগে ভরে দিয়ে বলল, চার্জ দিয়ে নিবি ফোনে, আর সময় করে খেয়ে নিবি। বেশি রাত হলে টুটুল তুহিন ওদেরকে বলবি আমার মেয়েকে আমার কাছে এনে দিতে, একা আসবি না। হাসলো অভ্রা। তার এই মাটা যে এমনই, কোনো কাজে খুব একটা বাধা দেয় না, বরং সাহস যোগায়, আগ্রহ দেয়। কজন মা দেবে নিজের মেয়েকে এভাবে ছেলে দলের সাথে কাজ করতে দিতে?
কি দেখছিস ওভাবে? মায়ের কথায় অভ্রার হাসিটা আরেকটু প্রসারিত হলো। আমায় তুমি এত স্বাধীনতা কেন দাও বলো তো মা? নীরবে হাসলো অপলা নামক নারীটি। তুই তো আমার লক্ষ্মী মেয়ে রে। আমি জানি তুই আমার যে স্বাধীনতার অপব্যবহার করিস না, তাই তো এত অগাধ বিশ্বাস। তুমি পারো মা। বলেই অভ্রা আলতো করে জড়িয়ে ধরল মাকে। কাল পাত্রপক্ষ দেখতে আসবে তোকে অভ্রা। মাকে ছেড়ে দাঁড়ালো অভ্রা। মা তুমি তো জানোই আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাইনি, তবুও কেন? অভ্রার মাথায় সযত্নে হাত বোলালো অপলা। বোকা মেয়ে, দেখতে আসলে কি বিয়ে হয়ে যায়? শুধু তো দেখবেই, তারপর তো ভালো লাগতে হবে, ছেলে তোকে পছন্দ হতে হবে, তবেই না। ঈশ্বর যা করে ভালোর জন্যই করে অভ্রা, এইটুকু তো মানবি। অভ্রা ভদ্রতার সহিত মাথা ঝুঁকালো। এবার রওনা দে, সেখানে পৌঁছে কল দিস। মায়ের থেকে বিদায় নিয়ে বেরোলো অভ্রা। সিক্ত কাদামাটি যুক্ত বাড়ির উঠোন পেরিয়ে পাকা রাস্তায় উঠে দাঁড়ালো সে। মিনিট দুয়েকের মাথায় একটা সিএনজি আসতেই উঠল সেথায়। ব্যাগ থেকে ফোন বের করে কল করলো টুটুলকে। আমি মাত্র রওনা দিলাম, তোরা কাজ টুকটাক শুরু করে দে। অবরা, ওনারা স্লো ফল থিমটা চাইছে, কি করব? তাহলে ওটাই দেব, ডিজাইন ভিন্ন করব। তুহিনকে বল স্নোফলের জন্য হোয়াইট স্নো বক্স ওটা 4টা কিনতে, বাকিটা আমি এসে দেখছি। আর তোরা মোট কতজন গিয়েছিস? দিহান ছাড়া মোটামুটি সবাই আছে। আর তমা আর আমি একসাথে আসবো, ও বাজারে আছে। আচ্ছা তাহলে এটাই ফাইনাল। ঠিক আছে, দ্রুত আয়। কল কাটলো অভ্রা। গ্রামের রাস্তা ছাড়িয়ে সিএনজি থামলো সেবারহাট। ছোটোখাটো একটা বাজারই বলা যায় জায়গাটাকে। মহাসড়কের রাস্তা। অভ্রা গিয়ে দাঁড়ালো একটা হাঁড়ি পাতিলের দোকানের সামনে। একটু সাইড করে হাইওয়ের বামে তাকাতেই এক বিষণ্ণ হাসি বুক চেড়ে বেরিয়ে এলো তার। এই পথে গেলেই তো আবারও দেখা মিলবে তার প্রচ্ছেদের। কিন্তু আজ যে অভ্রার গন্তব্য ঠিক উল্টো দিকের রাস্তায়। ডান পাশে তাকালো অভ্রা। ওই তো দূরে দেখতে পাচ্ছে তমাকে, হাত উঁচিয়ে ডাকছে সে। অভ্রা এগিয়ে গেল তমার কাছে। এই একটা মেয়ে অভ্রার খুব কাছের, মনের খুব কাছে যাকে বলে। গোলগাল বোকাশোকা চেহারার মেয়েটি তমা। উচ্চতায় অভ্রার থেকে 1 ইঞ্চি খাটো। তমা 4 ফিট 11 আর অভ্রা বরাবর 5 ফিটের। নিজেদের মধ্যে বেশি কম থাকলেও পুরো দুনিয়ার কাছে তারা মাঝোরর মধ্যে খাটোই বিবেচনা করা হয়। কাছে গিয়ে অভ্রা তাকালো তমার দিকে। এই বোকাশোকা মেয়েটার মাথার সিঁথিতে সিঁদুর কি দারুণ ভাবে জল করছে। হাতে মোটা মোটা দুখানা শাখা আর পলা। গায়ের রং অভ্রার মতোই কিছুটা চাপা। তবে এই মুহূর্তে অভ্রার মনে হচ্ছে বিশ্বের সকল সুন্দরীদের তালিকায় তমার নামটাও যুক্ত করলেও মন্দ হয় না। হঠাৎ তমার এমন সৌন্দর্যের কারণ কি? অভ্রার অবচেতন মস্তিষ্কে হঠাৎ মেজো জেঠির একটা কথা এলো। তিনি প্রায় সবাইকেই বলে বিয়ের পর মেয়েদের মধ্যে এক আলাদা সৌন্দর্য বিরাজ করে। তবে কি তমার ক্ষেত্রেও তাই হয়েছে? এই তো গত সপ্তাহখানেক আগেই ধর্মমতে মোটামুটি আয়োজন করেই তমার বিয়ে হয়েছে। পাত্র পরিবারের পছন্দ করা। তমার মতো মেয়ের দ্বারা যে কখনো প্রেমটা হতো না তা দলে সবাই জানে। কারণটা তোমার গায়ের রং নয়, আর না অতি সৌন্দর্যবিহীন চেহারা। কারণটা হলো তমা একটু অন্যরকম। কোনো ছেলে তাকে প্রপোজ করলে তমা প্রথমেই তাকে বলল, আগে অভ্রাকে জিজ্ঞেস করে নেই। অথবা সেই ছেলের সামনেই হো হো করে হেসে দিল। বলতে গেলে প্রেমের প্রতি খুব একটা ফিলিংস কাজ করতো না তমার, আর না কোনো আগ্রহ ছিল। তাই তমাও অ্যারেঞ্জ ম্যারেজের খাতাতেই নাম লেখালো। বর আসতে দিয়েছে তোকে? অভ্রাটা এমনই, তা তমা জানে। বিয়ের পরেই প্রথম দেখা অভ্রার সাথে। অন্য বান্ধবীরা হলে জিজ্ঞেস করতো ফুলসজ্জা কেমন কাটলো, জামাইবাবু কেমন। তবে অভ্রা তো এইসব দূর, সামান্য ভালো আছে কিনা তাও জিজ্ঞেস করলো না। সোজা বর আসতে দিয়েছে কিনা তা। অষ্টমঙ্গলায় বাড়ি এসেছি, ওকে বললাম যে দলের কাজ পড়েছে, তো বলল যাও। তবে শ্বশুরবাড়ি থেকে এভাবে কাজ করতে দিবে কি না জানি না। অভ্রা নির্বাক তাকিয়ে রইল সামনে থাকা সহজ সরল মেয়েটার দিকে। এই মেয়ের সাথে সেই ছোট্টবেলা থেকে পরিচয়, ক্লাস 1 থেকে। বেস্ট ফ্রেন্ড? না, তখনও হয়নি।